এক টুকরো নিজের জমি। এই স্বপ্নটা বলুন তো কার না থাকে? কিন্তু একবার ভাবুন তো, যদি সেই স্বপ্নটা পূরণ করতে গিয়ে আপনার সারা জীবনের জমানো টাকা এক নিমিষেই হাওয়া হয়ে যায়। আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব জমি কেনার পেছনে এমন কি কি বিপদ লুকিয়ে থাকে যা একটা সুন্দর স্বপ্নকে নিমিষেই দুঃস্বপ্নে পাল্টে দিতে পারে। বুকটা ধক করে ওঠে, তাই না? ভাবতেই তো ভয় লাগে যখন কেউ দেখে যে তার তিল তিল করে জমানো কষ্টের টাকা চোখের সামনেই উধাও। দেখুন, জমি কেনাটা কিন্তু মোটেও ছেলে খেলা না। এখানে একটা ছোট্ট ভুল, জাস্ট একটা ভুল, মানে কিন্তু সারা জীবনের কান্না। তো চলুন জিদানের গল্পটা শোনা যাক। জিদান আমাদের আপনার মতোই একজন সাধারণ মানুষ। অনেক বছর প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটে কিছু টাকা জমিয়েছেন। স্বপ্ন একটাই, শহরে এক টুকরো জমি কিনবেন, পরিবার নিয়ে থাকবেন। কিন্তু তার এই সরলতার সুযোগ নিয়েই এক ধুরন্ধর দালাল তাকে প্রায় পথে বসিয়ে দিচ্ছিল। তো দালালটা জিদানকে যে ফাঁদে ফেলতে চেয়েছিল তার প্রথম চালটাই ছিল দলিলের মারপ্যাচ। এমন একটা দলিল সামনে নিয়ে আসলো যা দেখতে একদম যাকে বলে পারফেক্ট, কিন্তু ভেতরে যে কি বিশাল একটা প্রতারণা লুকিয়েছিল সেটা বাইরে থেকে বোঝার উপায়ই ছিল না। দালাল যখন জিদানকে ঝকঝকে নতুন একটা দলিল দেখালো, জিদান তো দেখে মহা খুশি। আর যাবে কোথায়? কিন্তু জানেন, প্রায় ৯৫% মানুষ ঠিক এই জায়গাতেই প্রথম ভুলটা করে বসে। ওই যে কথায় আছে না, চকচক করলেই সোনা হয় না। দলিলের আসল ব্যাপারটাই কিন্তু এর ইতিহাসে, বাইরের চাকচিক্যে না। এই পর্যায়ে এসে না নিজেকে একদম শার্লক হোমস ভাবতে হবে। সিরিয়াসলি, প্রথম কাজ কি? বিক্রেতার কাছে গত ২৫ বছরের সব পুরনো দলিলের কপি চেয়ে নিতে হবে। এগুলোকে বলে ভায়া দলিল। এটাকে বলতে পারেন জমির বংশলতিকা বা বার্থ সার্টিফিকেটের মতো। এরপর কি? এরপর দেখতে হবে মালিকানার ধারাবাহিকতা, মানে জমিটা কার হাত থেকে কার হাতে এসেছে সেই চেইনটা ঠিক আছে কিনা। আর একদম শেষে এই সব কাগজপত্র সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখতে হবে, মানে CSSARS খতিয়ানের সাথে। এই খতিয়ানগুলো হলো বিভিন্ন সময়ে সরকারের করা জমির জরিপ। বর্তমান দলিলের তথ্যের সাথে এগুলোর তথ্যে চুল পরিমাণ গরমিল থাকা চলবে না। আচ্ছা, দলিলের ইতিহাস তো না হয় চেক করা হলো, কিন্তু সবচেয়ে বড় ভুলটা মানুষ সাধারণত এই ধাপ পার করার পরেই করে। শুধু কাগজে মালিক হলেই তো হবে না, তাই না? সরকারি খাতাতেও তো আপনার মালিকানার স্বীকৃতি থাকতে হবে। চলুন দেখি সেই ফাঁদটা আসলে কি। সবচেয়ে বড় বিপদটা কিন্তু এখানেই হয়। আপনি যার কাছ থেকে জমি কিনছেন তার নিজের নামে কি নামজারি বা মিউটেশন করা আছে? এই নামজারি মানে হলো সহজ কথায় সরকারি রেজিস্টারে পুরনো মালিকের নাম কেটে নতুন মালিক হিসেবে নিজের নাম ওঠানো। এখন বিক্রেতা যদি আপনাকে তার বাবা বা দাদার আমলের খাজনা রসিদ দেখায় আর তার নিজের নামে আপ টু ডেট কোনো দাখিলা বা করের রসিদ না থাকে, বিলিভ মি, সেখানে বড় কোনো ঝামেলা আছেই। এই পয়েন্টটা একদম মাথায় গেঁথে নিন, পারলে ট্যাটু করে নিন। বাবার জমি ছেলে বিক্রি করতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে অবশ্যই নিজের নামে নামজারি করিয়ে নিতে হবে। নামজারি ছাড়া জমি রেজিস্ট্রি করা অলমোস্ট ইম্পসিবল। আর কোনোভাবে যদি জোগাড় করে হয়েও যায়, পরে সরকারের খাতায় নিজের নামটা তুলতে এসে ল্যান্ড অফিসে ঘুরতে ঘুরতে জুতোর তলা তো ক্ষয় হবেই, জীবনের অনেক মূল্যবান সময়ও নষ্ট হবে। আসলে জমি কেনাটা কোনো ছেলে খেলা না, এটা অনেকটা মাইন্ড ফিল্ডে হাঁটার মতো, যেখানে পদে পদে বিপদ। তাই এই ছোট ছোট কিন্তু জরুরি নিয়মগুলো জানা নিজের আর পরিবারের কষ্টের টাকাকে বাঁচানোর জন্য যে কতটা দরকারি তা বলে বোঝানো যাবে না। যদি চান যে আপনার কষ্টের টাকাটা কোনো প্রতারকের পকেটে না যাক, আর আইনের এই জটিল মারপ্যাচগুলো সহজভাবে বুঝে নিজেকে আর নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে, তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকাটা কিন্তু জরুরি। কারণ মনে রাখবেন, সঠিক তথ্যই কিন্তু আপনার সবচেয়ে বড় অস্ত্র। তাই এক ধাপ এগিয়ে থাকতে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন। তো ধরুন কাগজপত্র সব ১০০তে ১০০, একদম নিখুঁত। তার মানে কি সব ঠিক? একদমই না। এবার সময় হয়েছে এসি ঘর থেকে বেরিয়ে সরাসরি জমিতে যাওয়ার। কারণ অনেক সময় কাগজে কলমে যা দেখা যায়, বাস্তবে তার সাথে আকাশ পাতাল তফাৎ থাকে। জিদানের ক্ষেত্রে কি হয়েছিল জানেন? দালাল তাকে দেখিয়েছিল একেবারে মেন রাস্তার পাশের জমি। বাহ! কিন্তু একজন ভালো সার্ভেয়ার বা আমিন দিয়ে যখন মাপামাপি করা হলো, তখন দেখা গেল তার আসল জমিটা আসলে পেছনের ডোবার মধ্যে। দলিলে লেখা ৫ কাঠা, কিন্তু মেপে পাওয়া গেল মাত্র ৩.৫ কাঠা। বাকি ১.৫ কাঠা কই? ওটা পাশের বাড়ির দেয়ালের ভেতরে ঢুকে গেছে। এজন্যই বলি, টাকা পয়সা ফাইনাল করার আগে সবসময় একজন বিশ্বস্ত আমিন দিয়ে জমি মেপে খুঁটি গেড়ে সীমানা বুঝে নিতে হবে। আচ্ছা, এমন হতে পারে যে সবকিছু ঠিক আছে, তারপরও ওই জমিটা কেনা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ জমির ওপর থাকতে পারে সরকারের একটা অদৃশ্য লাল দাগ। চলুন দেখি এই জিনিসটা আসলে কি। ধরুন
কেউ একজন 10তলা বিল্ডিং বানানোর স্বপ্ন নিয়ে জমি কিনল। পরে গিয়ে জানতে পারল ওটা আসলে নাল জমি, মানে কৃষি জমি, ওখানে বাড়ি করার কোনো অনুমতিই নেই। অথবা হতে পারে জমিটা আসলে সরকারি সম্পত্তি, মানে খাস খতিয়ানভুক্ত, যেটা কেনাবেচা করাই আইনত দণ্ডনীয় অপরাধ। অনেক সময় ধুরন্ধর দালালরা আগে থেকেই জানে যে জমির ওপর দিয়ে হয়তো সরকারি রাস্তা বা মেট্রো লাইন যাবে, তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব জমিটা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেটে পড়ে। এই জন্য ভূমি অফিসে গিয়ে জমির দাগ নম্বর দিয়ে এই ব্যাপারগুলো অবশ্যই চেক করে নিতে হবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত কিছু যাচাই করার পর আর কি বিপদ থাকতে পারে। জিদানও ঠিক এটাই ভেবেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে একটা ছোট্ট ভুলের জন্য তার সব স্বপ্ন প্রায় ভেঙেই যাচ্ছিল। চলুন সেই শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটা কি সেটা এবার দেখা যাক। এখন আমি এমন একটা কাগজের কথা বলবো যেটা ছাড়া জমি কেনা মানে জেনে বুঝে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার শামিল। এই একটা মাত্র কাগজেই আপনাকে শেষ মুহূর্তে সবচাইতে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ব্যাপারটা কি বুঝিয়ে বলি। ধরুন বিক্রেতা ওই জমিটা কোনো ব্যাংকে মর্টগেজ রেখে বিশাল অঙ্কের একটা লোন নিয়েছে। এখন সে লোন শোধ না করেই ব্যাপারটা চেপে গিয়ে আপনার কাছে জমিটা বিক্রি করে দিল। আপনি বাড়ি করে আরামসে থাকছেন। কদিন পর দেখলেন ব্যাংক এসে আপনার গেটে লাল নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এই ভয়াবহ বিপদ থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে এই দায়মুক্তি সনদ বা এনইসি বের করা। এই এনইসি সার্টিফিকেটটা হলো আপনার লাইফ জ্যাকেট। এটা ছাড়া আপনি যদি জমি কেনা সাগরে নামেন তাহলে যে কোনো সময় ডুবে যাওয়ার ঝুঁকি থেকে যাবে। তাই মনে রাখবেন, জমি ফাইনালি রেজিস্ট্রি করার আগে এই সনদটা হাতে পাওয়াটা কোনো অপশন না, এটা বাধ্যতামূলক। জিদান যদি আগে এই বিষয়গুলো জানত তাহলে হয়তো তার কষ্টের টাকা আর স্বপ্ন দুটোই বেঁচে যেত। কিন্তু ভালো খবরটা হলো এই আলোচনাটা শোনার পর এখন আপনারা সবাই সচেতন, তাই জিদানের মতো ভুল আর করা যাবে না। দালালের মিষ্টি কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি আর এই তথ্যগুলোকে কাজে লাগাতে হবে। তো এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের। পরের আলোচনায় আমরা কোন বিষয় নিয়ে কথা বললে সবার বেশি উপকার হবে। অপশন 1, আর্থিক স্বাধীনতা, মানে কিভাবে টাকার পেছনে না ছুটে টাকাকেই নিজের জন্য খাটানো যায় তার একটা ব্লুপ্রিন্ট। নাকি অপশন 2, মধ্যবিত্তের টাকার ভুল, মানে আমরা সেই গোপন অভ্যাস বা ভুলগুলো নিয়ে কথা বলবো যা আমাদের অজান্তেই আর্থিকভাবে পিছিয়ে রাখে। কোন টপিকটা আপনার সবচেয়ে বেশি কাজে আসবে কমেন্ট বক্সে জাস্ট 1 অথবা 2 লিখে জানিয়ে দিন। যেটার ভোট বেশি হবে পরের আলোচনা আমরা ঠিক সেটা নিয়েই আসব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।